সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের ৩ শতাধিক বাড়ি ফ্ল্যাট জব্দ এবং $1 কোটি অবরুদ্ধের নির্দেশ আদালতের। প্রার্থিতা ফিরল আরও ৫৩ জনের। জামায়াতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির। সেনা অভিযানে চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডার সহ সেনাদের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। স্কাই ডাইভিংয়ে সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে বিশ্ব রেকর্ড করল বাংলাদেশ। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। দুর্নীতির মাধ্যমে অর্জিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা আমেরিকায় ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইয়ে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি সহ ২৬১টি বাড়ি এবং ৪০টি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার ব্যাংক হিসেবে থাকা $1 কোটি সহ দেশ বিদেশের সমস্ত সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। একই দিনে সালম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে প্রায় $৩৫০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের আলাদা ৩ মামলায় অভিযোগ গঠনের জন্য ১৯, ২৭ এবং ২৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে আর্থিক খাতের লুটপাটে জড়িয়ে পড়া শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ২০১৩ সালে পিকে হালদারের সহযোগিতায় রিলায়েন্স ফাইন্যান্স থেকে ৩টি ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় ১০০ কোটি টাকা ঋণ নেয়। এসব অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে দেখা যায় ঋণ নেওয়া এসব অর্থ সুদ আসলে বেড়ে দাঁড়িয়েছে প্রায় $৩৫০ কোটি টাকায়। তদন্ত শেষে গত বছরের ২রা জুলাই মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে ৩ মামলায় সাইফুজ্জামান ও পিকে হালদার সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এসব মামলায় নাহিদা রুনাই ও রাশিদুল হক গ্রেপ্তার হলেও বাকিরা যেন থেকে যান ধরাছোঁয়ার বাইরে। নাহিদ রুনাই তিনি আপনার রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড, যেটা বর্তমানে আবিবা ফাইন্যান্স, সেখানে অডিট কমিটিতে ছিলেন। আরেকজন আছেন হলো আপনার রাশেদুল হক। এই দুইজন হলো আপনার জেল হাজতে আছে। আর এছাড়া পলাতক আসামিদের ভিতরে আপনার ১ নম্বরে আছে মোহাম্মদ সাইফুল আলম, আব্দুস সামাদ। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ১৬০০ কোটি টাকার সম্পদ প্রকাশ্যে আসার পর অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানকালে তার নামে আমেরিকায় ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভারতে ৯টি, ফিলিপাইনে ২টি ও ভিয়েতনামে 4টি বাড়ি ও 30টি ফ্ল্যাট, এছাড়া $1 কোটি সহ দেশ বিদেশে বিপুল সম্পদের তথ্য পায় দুদক। মঙ্গলবার দুদকের আবেদনে সাইফুজ্জামান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির দেশ বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। বিভিন্ন দেশে তার নামে বেনামে তার বিভিন্ন কোম্পানির নামে দেখা গেছে যে অঢেল সম্পদের যে একটা বিবরণ পাওয়া গেছে, তা সেইগুলো মানে অ্যাটাস্ট অর্থাৎ প্রয়োগ করার জন্য এবং ফ্রিজ করার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শেষে শিগগিরই মামলাসহ অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান দুদকের কৌশলীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের ৪র্থ দিনে আপিল প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন প্রার্থী, বাদ পড়েছে ১৭ জন। এ নিয়ে ৪ দিনের আপিল শুনানিতে মনোনয়ন বৈধতা পেয়েছে ২০৩ জন। এদিকে কমিশনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। তামজিদ সুমনের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, বিএনপি রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকলেও জামাতসহ অন্যরা আচরণবিধি লঙ্ঘন করেছে। তাই কমিশনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়। আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। এ সময় প্রার্থিতার ক্ষেত্রে দ্বৈত নাগরিক ইস্যুতেও কথা বলেন নজরুল ইসলাম খান। দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে
অংশ নিতে কোনো বাধা নাই। অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিনে ৭০টি আবেদনের শুনানি নিয়ে ৫৩টি মনোনয়ন মঞ্জুর করা হয়, আর বাতিল হয়েছে ১৭টি। ঋণখেলাপির দায়ে যশোর ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচনের সময় কোনো প্রার্থী সার্কিট হাউস ব্যবহার করতে পারবে না, সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না, সরকারি গানম্যানও ব্যবহার করতে পারবে না। এখনও নির্বাচনের পথে অনেক বাধা আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সকল দলের মধ্যে একটি সমঝোতা, একটা ন্যাশনাল ডায়ালগ, একটা ন্যাশনাল কনসেনসাস দরকার। আমি আজকে আপিল করার প্রেক্ষিতে আমার এটা একটা নমিনাল হিসাবে আমার এটাকে মঞ্জুর করেছে এবং আমি একজন বৈধ প্রার্থী হিসাবে ঢাকা ১৩ আসনে আমি নির্বাচন করছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটা আপিল দায়ের করেছেন, সেটা রিজেক্ট হওয়ার কারণে আমার মনোনয়নপত্রটা বৈধ ঘোষণা হয়েছে। জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করে জুলাই ঐক্য। মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লে তাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করে। কোনো পক্ষকে সুবিধা না দিয়ে তারা ভূমিকা রাখবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে রিকশা, ভ্যান, অটোরিকশা চালক নেতারা মত বিনিময় করেছে। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সন্ধ্যায় এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমান রিকশা, ভ্যান, অটোরিকশা চালক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শ্রমিকদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। শ্রমিক নেতারা শ্রমিকের কল্যাণে নানা চিন্তা ভাবনার কথা বিএনপি চেয়ারম্যানের কাছে তুলে ধরে। তারেক রহমান বলেন, আগামীতে দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়েই দেশের উন্নয়ন করতে চায় বিএনপি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি এমন একটি সংসদ চায় যেই সংসদে আর শুধু নৃত্যগীত হবে না, সেই সংসদে মানুষের কথা, দেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, সন্ত্রাসীদের জায়গা হবে না। একই সাথে সংসদে বিরোধিতাও থাকবে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এমন একটি সংসদ করে পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চায় বিএনপি। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন, এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুছাত কবির। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা এবং কারিগরি সহায়তা কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনাও হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গণভোটে নির্ধারিত হবে আগামীর সংবিধান কেমন হতে যাচ্ছে, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের ভুল থেকে বের হতে তৈরি করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থান শুধুমাত্র স্বৈর শাসককে উচ্ছেদের জন্য নয়, কল্পনার বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে হয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরিতে পরিবর্তন আনতে হবে শিক্ষা ব্যবস্থায়। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষা, সংস্কৃতি, সম্পর্ক উন্নয়নে সার্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক সংস্থাটিকে আবারও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। SARC is a word is forgotten. That's a shame on us.
This was supposed to be the idea of SARC, that we get together and make exchanges and learn from each other. For some very difficult to understand reason, we have to stop that. জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে গণভোটের ফলাফলের উপর। জুলাই যোদ্ধারা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেয় তিনি আনন্দিত জানিয়ে আশা প্রকাশ করেন তরুণদের অনেকেই নির্বাচিত হবে। They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. বর্তমান শিক্ষা ব্যবস্থায় চাকরি প্রত্যাশীদের সংখ্যাই শুধু বাড়ছে সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরি করতে পারবে এমন শিক্ষানীতি গ্রহণ করা উচিত। We learn how to write a good application for a job. That's a mismatch. I hope we could debate and discuss what education should be. Students have not raised that issue yet. They're so busy with the political issues. But someday they will raise that issue. What is education? Why are you teaching this? Who needs it? উচ্চশিক্ষা বিষয়ক এই আঞ্চলিক কনফারেন্স চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ ইস্যুতে বিশেষ কিছু রাজনৈতিক দল ইনিয়ে বিনিয়ে না ভোটের পক্ষে প্রচারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে গণভোটের পক্ষে প্রচারণার ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনসিপিকে ভোট না দিলেও সবাইকে জুলাই সনদে হ্যাঁ ভোট দেবার আহ্বান জানিয়েছেন নাহিদ। বলেন, হ্যার পক্ষে ভোট দিলে দেশ 50 বছর এগিয়ে যাবে, আর না জয়যুক্ত হলে দেশ আগের ব্যবস্থাতেই থেকে যাবে। জুলাই সনদ ভেস্তে গেলে শুধু সরকার পরিবর্তন হলেও গণঅভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। দলমত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যার পক্ষে ভোট দেওয়া, কারণ হ্যার পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। গণ অভ্যুত্থানের পরে আমরা যেই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলাম সেইটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট বক্তব্য দেখতে চায় সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে সুজন আয়োজিত গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইশতেহার নিয়ে গোলটেবিল বৈঠকে এমন বক্তব্য উঠে আসে। এ সময় তারা বলেন, রাজনৈতিক দলগুলো অঙ্গীকার পূরণে ব্যর্থ হলে জবাবদিহিতা নিশ্চিতে আদালতের কাছে যাবার কথা জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের ভিত রচনার জন্য রাজনৈতিক দলগুলোকে তাগিদ দেন তারা। সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ এবং বিভিন্ন জেলা থেকে আগত সুজনের বিভাগীয় প্রতিনিধিরা। অতীতে দেখা গিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো যে সকল অঙ্গীকার করে সেগুলো তারা রক্ষা করে না। তো এবার আমরা চাই যে আমাদের সত্যিকারে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটাইতে হয়, তাহলে তারা যে অঙ্গীকারগুলো করছে সেই অঙ্গীকারগুলো যেন তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। আর তা না হলে আমরা ভবিষ্যতে এ নিয়ে হয়তো আদালতের শরণাপন্ন হতে হবে। কারণ রাজনৈতিক দলগুলো যদি কথা না রাখে, তাদের চুক্তি যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করে, তাহলে আমাদের প্রতিকারের উপায় থাকা উচিত এবং হয়তো আদালতও হতে পারে প্রতিকারের উপায়। কোনো সরকারের সব সমস্যার সমাধান এককভাবে দিতে পারে না, প্রয়োজন অংশীদারিত্ব। তাই ক্ষমতায় গেলে সকলের পরামর্শ নিয়ে সমাধানের পথে হাঁটবে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিপিটি আয়োজিত নাগরিক ইশতেহার 2026 খসড়া প্রকাশ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, পার্শ্ববর্তী দেশের আশীর্বাদ নিয়ে কিছু রাজনৈতিক শক্তি দেশে ক্ষমতায় আসতে চায়। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট।
জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা নিয়ে নাগরিক ইশতেহার 2026-এর খসড়া প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানী চীনমিত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নাগরিকরা অংশ নেন। নির্বাচিত সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে সে বিষয়ে উপস্থিত নাগরিকদের মতামত নেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, অতীতে কোনো দলই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। বর্তমানে নতুন বন্দোবস্তের কথা বলে আবারও পুরনো বন্দোবস্তেই চাপিয়ে দেওয়া হচ্ছে। এর দায় রাজনৈতিক নেতাদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তারা। আমরা যে কমিটমেন্ট করেছিলাম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা দাঁড়াবো, বর্তমান এই নির্বাচনের ডামাডোলে আমরা সেটা দাঁড়াতে পারি নাই। সেই ব্যর্থতার দায় আমাদের খানিকটা এই রাষ্ট্র ব্যবস্থাপনার, নির্বাচন ব্যবস্থাপনার। জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, নির্বাচনের আগে নিরাপত্তা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বলেন, গণভোটে হ্যাঁ ভোট নিয়ে প্রচারণায় সার্বিক সহযোগিতা করবে জামায়াত। একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা তো বললেন যে গণভোটের সম্পর্কে ক্যাম্পেইন চালানো আমাদের কাজ না। তা আমরা ইনশাআল্লাহ ক্যাম্পেইন চালাবো। আমাদের দেশে একটা মেন্টাল সেটআপ আছে যে ক্ষমতায় থাকতে হলে পাশের দেশের ব্লেসিং থাকতে হবে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলা এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল জনগণের উপরই নির্ভর করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দল একই চিন্তার মধ্যে আসবে এমন কোনো সুযোগ নেই। তবে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। রাজনীতিবিদরা অনেক কথা বলবে, কিন্তু জবাবদিহিতা হচ্ছে the key point here is জবাবদিহিতা, accountability। বাংলাদেশে যেটা অ্যাবসেন্ট ছিল বিভিন্ন কারণে, কোনো সরকার একা কোনো কিছু সমাধান দিতে পারে না, এবং সেটা যদি ডেলিভার করতে হয়, সেটা যদি বাস্তবায়ন করতে হয়, এখানে একটা পার্টনারশিপের বিষয় আছে। রাজনৈতিক বক্তব্যের ভিড়ে নাগরিকদের প্রত্যাশা যেন হারিয়ে না যায় সে আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা। সম্মান করি, প্রত্যাশা করি না। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ঘটনা তদন্তে একটি উচ্চপদস্থ কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইএসপিআর। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আইএসপিআর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছে। সোমবার রাতে সেনাবাহিনীর অভিযান চলাকালে তার মৃত্যু হয়। এই ঘটনা ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতেই রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তারা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা 2 আসনের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান। স্কাই ডাইভিংয়ে সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্কাই ডাইভারদের অংশগ্রহণে এই বিশেষ প্যারাশুট অভিযানে বিশ্বমঞ্চে নতুন করে উজ্জ্বল হয়েছে লাল সবুজ। আরও জানাচ্ছেন আবির আহমেদ। ঢাকার আকাশ লাল সবুজে রাঙানো এক ঐতিহাসিক দৃশ্য। 16 ডিসেম্বর বিজয়ের 54 বছর পূর্তি উপলক্ষে জাতীয় পতাকা হাতে মহান বিজয় দিবসে বাংলাদেশ রচনা করল বিশ্ব রেকর্ড। একসঙ্গে উড়ল 54টি জাতীয় পতাকা। আকাশে ফুটে উঠল স্বাধীনতার গর্ব, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্কাই ড্রাইভাররা প্যারাশুট নিয়ে আকাশে ঝাঁপিয়ে পড়েন। এই অভিযানে অংশ নেন বিদার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর দক্ষ প্যারাট্রুপাররা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন।
একসঙ্গে সর্বাধিক সংখ্যক পতাকা উড়ানোর রেকর্ড শিরোনামে এই কৃতিত্ব এখন বাংলাদেশের। এর মাধ্যমে বাংলাদেশ গ্রিনেজের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এই বিশ্ব রেকর্ড শুধুই একটি সংখ্যা নয়, এটি বাংলাদেশের ঐক্য, শৃঙ্খলা ও সক্ষমতার শক্তিশালী বার্তা। মহান বিজয় দিবসে এই অর্জন লাল সবুজের আত্মবিশ্বাসকে পৌঁছে দিয়েছে বিশ্বমঞ্চে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে বাংলাদেশ ভারত ভেন্যু বিতর্ক প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে বাংলাদেশকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছে আইসিসি। তবে ভারতে না খেলতে অনড়ি থেকেছে বিসিবি। ভিডিও কনফারেন্সে দুপক্ষের আলোচনা শেষে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ক্রিকেট বোর্ড। সমস্যা সমাধানে আলোচনা চলবে বলেও জানিয়েছেন বিসিবির সহ সভাপতি। মমিনুর রিপনের রিপোর্ট। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও মঙ্গলবার ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি। দুপুর 12টা থেকে শুরু হওয়া 1.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, নিরাপত্তা কমিটির প্রধান সহ 4 কর্মকর্তা। দুই পক্ষই চেষ্টা করেছে নিজেদের অবস্থান তুলে ধরতে। সূচি চূড়ান্ত হওয়ায় বাংলাদেশকে ভারতে খেলার জন্য অনুরোধ করা হলেও নিজেদের অবস্থানে অনড় বিসিবি, যদিও ক্রিকেট বোর্ড বলছে এটি আলোচনার প্রথম ধাপ মাত্র। আমরা যে স্ট্যান্ড নিয়েছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নেব, মানে ইন্ডিয়াতে আমরা যাবো না। আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ হেল্প করছে এবং আলোচনার পথ ওপেন আছে। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। সময় খুব কম। জি, সময় কম, এটা ওরাও জানে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে দুশ্চিন্তা থাকলেও তা দূরে সরিয়ে খেলায় মনোযোগী হওয়ার পরামর্শ সাবেক এই অধিনায়কের। প্লেয়ারদের মধ্যে তো অবশ্যই ভবিষ্যৎ প্রেজেন্ট নিয়ে আলাপ হয়, তারা নিশ্চয়ই সেটা নিয়ে কনসার্ন থাকেন। বিং এ প্রফেশনাল ক্রিকেটার, হোয়াট হ্যাপেন্স, আমাদের কাছে ক্রিকেট খেলা যেটাই হোক সেটা তো আর প্লেয়ারদের হাতে নেই। তাদের শুধু এটা চিন্তা করে যে আমরা যখন খেলবো শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো। ক্রিকেটার, কর্মকর্তা, কোচিং স্টাফ, গণমাধ্যম ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাটাই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায় বিসিবি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে প্রথমবারের মতো দেশে চালু হলো মুন অ্যালার্ট। অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সেবা চালু হয়েছে। সহায়তার জন্য যে কেউ টোল ফ্রি হেল্পলাইন 13219 নম্বরে যোগাযোগ করতে পারবে। রাজধানীর মালিবাগ সিআইডি সদর দফতরের উদ্বোধন করেন সংস্থার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ সেবগাতুল্লাহ। তিনি বলেন, নিখোঁজের প্রথম 3 ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। শিশু অপরাধ দমনেও এটি ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তিনি। জুলাই অগাস্ট আন্দোলন চলাকালীন 22শে জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা 25 জন শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন। এ সময় রিফাত রশিদ বলেন, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের নেতৃত্বে 22 জুলাই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে এসব শীর্ষ ব্যবসায়ীরা গণহত্যায় মদত দেয় বলে অভিযোগ করেন এই ছাত্রনেতা। এসব ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে দাবি করে তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। অভিযোগটি যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ায় জেলা যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় নবাববাড়ি এলাকায় একটি অডিটোরিয়ামে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকা সহ বিভিন্ন জেলার নেতাকর্মীদের ঢল নামে মাজারে।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির কাছে মাথা নত না করা বেগম খালেদা জিয়া তরুণ রাজনীতিকদের জন্য আদর্শ হয়ে থাকবেন। শ্রদ্ধা জানানো শেষে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। জাতির গণতন্ত্রের মা এবং তার এই ঐতিহাসিক যাত্রার আমি সামান্য সঙ্গী হতে পেরে আমি গর্বিত এবং আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার শিক্ষা, তার রাজনৈতিক শিক্ষা সারা জীবন আমি বয়ে চলব। এনটিভির গোপালগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাতের মৃত্যুজনিত বিমার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করেছে এনটিভি। আজ এনটিভি কার্যালয়ে মাহবুব হোসেন সারমাতের স্ত্রী হালিমা রহমানের হাতে ৩,৪৫,৬০০ টাকার চেকটি তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ। এ সময় মাহবুব হোসেন সারমাতের পরিবারের পাশে থাকার কথা জানায় এনটিভি কর্তৃপক্ষ। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম কাঞ্চন, মানব সম্পদ প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানাই বানু সহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সাংবাদিক মাহবুব হোসেন সারমাত এনটিভির শুরু থেকেই গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের 10 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এবারে নাসির সিনট্যাক্স গ্রুপ নির্বাচন পথে পথে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবচেয়ে আলোচিত শক্তি তরুণ ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 4,66,00,000-এরও বেশি নতুন ভোটার, যা মোট ভোটারের প্রায় 36.5%। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এই তরুণদের ভোট যেদিকে যাবে সেদিকেই ঝুঁকবে নির্বাচনের ফলাফল। শিউলি রায়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন। দেশের মোট ভোটারের একটি বড় অংশই তরুণ। 18 থেকে 37 বছর বয়সী এই ভোটাররা শুধু সংখ্যায় বেশি নন, সিদ্ধান্ত গ্রহণেও আগের যে কোনো সময়ের চেয়ে সচেতন। সারা দেশে মোট ভোটার প্রায় 12,77,00,000, যার মধ্যে নতুন ভোটার 4,66,00,000-এর বেশি, যা মোট ভোটারের প্রায় 36.5%। কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি, মূল্যস্ফীতি এবং সুশাসন, এই বিষয়গুলোই তরুণ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এই মুখগুলোই আগামী দিনের বাংলাদেশ। এই তরুণরাই আজ দেশে সবচেয়ে বড় ভোট ব্যাংক। প্রশ্ন একটাই, তারা কাকে বেছে নেবেন? কর্মসংস্থান যোগান করতে হবে, ছাত্রদের পাশে থাকবে, সবসময় দেশের মানুষের জন্য কথা চিন্তা ভাবনা করবে। আমি এমন কোনো প্রার্থীকেই চাবো যেন নারীর অধিকারটা আরও এগিয়ে যায়। মেয়ে মানুষ এখনো নিজেকে নিরাপদ মনে করছে না। যেই ভালো একটা ভূমিকা প্রদান করতে পারবে নির্বাচনের এক মুহূর্তে আমাদের ইশতেহারের মাধ্যমে তাদেরকে আমরা ভোট প্রদান করব। আবার কেউ কেউ বলছেন শুধু মার্কা বা ব্যক্তি দেখে ভোট নয়, এবার তারা যোগ্যতার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করবেন। প্রতীক দেখে ভোট না দিয়ে ব্যক্তিকে দেখা উচিত, যে ব্যক্তি তার ব্যক্তিগত পারফরমেন্স, ব্যক্তিগত জীবন। আমার মতে মার্কা দেখে না, প্রার্থীকে দেখে ভোট দেওয়া উচিত। আমাদের জেনারেশন নিয়ে চিন্তা করবে, দেশের বেকারত্ব নিয়ে চিন্তা করবে, দেশের মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা করবে। বিশেষজ্ঞদের মতে তরুণ ভোটারদের এই মানসিক পরিবর্তন নির্বাচনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। নির্বাচনে যে সমস্ত দলগুলো প্রতিযোগিতা করবে তাদের সবার কাছে এই তরুণদের একটা ভিন্ন রকমের আশা থাকে। প্রধান সমস্যা হচ্ছে তাদের পড়াশোনার জায়গাটা ঠিক করা, অর্থাৎ তাদের শিক্ষার যে সুযোগ সেটা সবার জন্য সমানভাবে ঠিক করা। তাদের অন্যতম জায়গাটা কি, সেটি হচ্ছে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তাহলে রাজনৈতিক দলগুলো যদি এই প্রসঙ্গগুলো তাদের নির্বাচনী কার্যক্রমে তাদের ইশতেহারে যুক্ত করতে না পারে, তাহলে কিন্তু এই তরুণরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারও বলছেন, তরুণ ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এবারের ভোট নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী তরুণ ভোটাররা, যেহেতু তারা প্রথমত নতুন ভোটার হয়েছেন এবং বিগত সময়গুলোতে তারা অনেক সময় ভোট দিতে পারেন নাই। গ্রামে গঞ্জে দেখেছি যে ব্যাপক সাড়া পড়েছে এবং আমাদের বিশ্বাস, নির্বাচন কমিশন বিশ্বাস করে যে ভোটারদের টার্ন আউট এবার সন্তোষজনক পর্যায়ে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে এবারের নির্বাচন শুধুমাত্র এই ব্যালটের হিসেব নয়,
এটি প্রজন্মের সিদ্ধান্ত। তাদের এক একটি ভোট বদলে দিতে পারে নির্বাচনের সমীকরণ, নির্ধারণ করতে পারে আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতা। এখন দেখা যাক তরুণরা আসলে কোন পথে হাঁটবেন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2025 সালে 8,017 কোটি 35 লাখ টাকার রেকর্ড মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে 2,322 কোটি 80 লাখ টাকা। দুপুরে রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হয়, গত বছর ব্যাংকটিতে গ্রাহক আমানত রেখেছেন প্রায় 1,79,879 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 14,858 কোটি টাকা বেশি। এদিকে আমানত মুনাফার পাশাপাশি ঘাটতি কাটিয়ে 83 কোটি টাকার বেশি মূলধন অতিরিক্ত রয়েছে সোনালী ব্যাংকে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলী খান জানিয়েছেন, চলতি 2026 সালে মূলধন আরও শক্তিশালী অবস্থানে যাবে। সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সাথে জড়িত আলোচিত হলমার্ক গ্রুপের কাছ থেকে 300 কোটি টাকা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রুপটির জব্দ করা সম্পদ নিলামের পর্যায়ে রয়েছে। এবারে ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় টি-20 বিশ্বকাপের জন্য ভারতের ভিসা পেলেন না যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলী খান সহ দেশটির 4 ক্রিকেটার। অথচ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আলী খান। এবার আসন্ন টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সম্ভাবনা ছিল তার, তবে ভারত তার ভিসা বাতিল করায় এই আসরে আর খেলা হচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত এই পেসারের। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছেন আলী খান। শুধুই আলী খান নন, একই সমস্যায় পড়েছেন দেশটির আরও 3 ক্রিকেটার। আলী খান ছাড়াও শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল এবং মোহাম্মদ মোহসিন আছেন এই তালিকায়। অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি। ভারতের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে অনুষ্ঠেয় পূর্ণাঙ্গ সিরিজের পরই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। 2010 সালের ফেব্রুয়ারিতে 19 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিলির। এরপর 15 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ওয়ানডেতে 3,500 এবং টি-20তে 3,054 রান করেছেন। টি-20তে তার ব্যক্তিগত সর্বোচ্চ 148 রান পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। ক্যারিয়ারে হিলি 6টি নারী টি-20 বিশ্বকাপ এবং 2টি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। 2018 এবং 2019 সালে তিনি আইসিসি নারী টি-20 বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছেন। যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহিন আলমকে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি। দুপুরে শাহিনের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেয় বিসিবির কর্মকর্তারা। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন শাহিন আলম। গত 1 বছর ধরেই পারিবারিক নানা কারণ এবং চোটের কারণে ক্রিকেটের বাইরে থাকায় অর্থকষ্টে ভুগছিলেন এই ক্রিকেটার। বিষয়টি নজরে আসায় সহায়তা করল বিসিবি। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের 3 শতাধিক বাড়ি ফ্ল্যাট জব্দ, $1 কোটি অবরুদ্ধের নির্দেশ আদালতের। প্রার্থিতা ফিরল আরও 53 জনের, জামায়াতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির। সেনা অভিযানে চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডার সহ সেনাদের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। স্কাই ডাইভিংয়ে সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে বিশ্ব রেকর্ড করল বাংলাদেশ। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।